বন্ধুরা, কেমন আছো তোমরা? 10 মিনিট স্কুলের ভূগোল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ। আগের ক্লাসগুলোতে আমরা ভূগোল কি, পরিবেশ কি সেগুলো সম্পর্কে জেনেছি। ভূগোলের জনক কে, ভূগোলের পরিধি কতটুকু, পরিবেশ কি, পরিবেশের উপাদান কি কি সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। আজকের ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ভূগোলের শাখা। হ্যাঁ বন্ধুরা, আমরা তো জেনেছি যে কিভাবে ভূগোল আজকের এই একটি একাডেমিক বিষয় হিসেবে প্রতিষ্ঠিত হলো। ভূগোলের আমরা ইতিহাস সম্পর্কে জেনেছি, কিন্তু এই ভূগোলকে কিন্তু আমরা ভাগ করতে পারি। আমরা আগেই বলেছি ভূগোল কিন্তু কোনো একটি মাত্র বিষয় না, বরঞ্চ ভূগোল অনেকগুলো বিষয়ের সমষ্টি। এই জন্য কিন্তু আমরা ভূগোলকে একটা হলিস্টিক সাবজেক্ট হিসেবে অভিহিত করেছিলাম। এই জন্যে আমরা ভূগোলকে যদি ভাগ করি তাহলে আমরা অনেকগুলো ভাগ দেখতে পাই। তো আমরা কি কি ধরনের ভাগ ভূগোলের মধ্যে দেখতে পাই সেই ভাগগুলো আজকে আমরা এই পুরো লেকচার জুড়ে দেখব। চলো বন্ধুরা, আমরা দেখে আসি ভূগোলের শাখাগুলো কি কি। দেখো বন্ধুরা, আমরা যদি ভূগোলকে ভাগ করি তাহলে প্রধানত আমরা দুটো ভাগে ভাগ করতে পারবো। তাহলে প্রথম দুটো ভাগটি কি দেখো, একটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল এবং আরেকটি হচ্ছে মানব ভূগোল। তাহলে খুব বড়সড় ভাবে আমরা যদি ভূগোলকে ভাগ করি তাহলে দুটো ভাগ পাবো, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল এবং আরেকটি হচ্ছে মানব ভূগোল। তাহলে দেখতেই পাচ্ছ যে যেটা মানচিত্র দিয়ে যে ভূগোলের যাত্রা শুরু হয়েছিল সেই ভূগোলকে বর্তমানে এখন আমরা প্রাকৃতিক ভূগোল, ইংরেজিতে যাকে বলা হয় ফিজিক্যাল জিওগ্রাফি, এবং মানব ভূগোল, ইংরেজিতে যাকে বলা হয় হিউম্যান জিওগ্রাফি, এরকম দুটো বড় বড় ভাগে ভাগ করে থাকি। এবং তোমরা জেনে থাকবে যে যদি একজন ভূগোলে সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বা ভূগোলে যদি অনার্স করে, সে কিন্তু একেবারে এই প্রাকৃতিক ভূগোল, মানব ভূগোল সব কিছুই পড়ে, কিন্তু একটা শেষ পর্যায়ে গিয়ে সে এই দুটো ভূগোলের যে কোনো একটি শাখার উপরে গিয়ে সে তার এক্সপার্টিস বা বিশেষজ্ঞের যে ব্যাপারটি সেই ব্যাপারটি সে নেয়। তো দেখো বন্ধুরা, আমরা এখন দেখবো যে প্রাকৃতিক ভূগোল কি এবং মানব ভূগোল কি। চলো বন্ধুরা, আগে আমরা দেখে নিই যে প্রাকৃতিক ভূগোল আসলে কি। এখন প্রাকৃতিক ভূগোল যখন আমরা বলছি, এই শব্দটির সাথে ভূগোল কি সেটা তো আমরা জানি যে ভূগোল কি। ভূগোল হচ্ছে সেই বিষয় যেটি মানুষ এবং পৃথিবীর মধ্যকার সম্পর্ককে সময় এবং স্থানের সাপেক্ষে ব্যাখ্যা করে। আমরা আরো পড়েছিলাম যে ভূগোল মানে পৃথিবীর বিজ্ঞান। অনেকে বলেছিল খুব সহজে, কার্ল রিটারের যে সংজ্ঞাটা আমরা দেখতে পাই। তো দেখো যে প্রাকৃতিক ভূগোল যখন এই শব্দটি আমরা দেখি, সেখানে একটা কথা আছে প্রাকৃতিক। এটির মাধ্যমে আমরা অনেকটা বুঝে যাই যে প্রাকৃতিক ভূগোলের কাজটা আসলে কতটুকু। প্রকৃতি সম্পর্কিত যে ভূগোলটি সেটিকে আমরা প্রাকৃতিক ভূগোল হিসেবে অভিহিত করে থাকি। এখন আমরা যদি যে প্রচলিত সংজ্ঞাটি আছে সেই সংজ্ঞাটি দেখার যদি চেষ্টা করি তাহলে আমরা দেখব যে সেখানে কি কি আছে। দেখো, ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ অর্থাৎ আমাদের যে প্রাকৃতিক পরিবেশটি রয়েছে সেই প্রাকৃতিক পরিবেশ এবং এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে আমরা প্রাকৃতিক ভূগোল বলবো। অর্থাৎ ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ এবং এর মধ্যকার যে বিভিন্ন ধরনের প্রক্রিয়া, ধরো একটা ভৌত পরিবেশের মধ্যে কি কি ধরনের প্রক্রিয়া হতে পারে, সেখানে পানি চক্র আমরা দেখতে পাই, সেখানে আমরা শিলা চক্র দেখতে পাই, আমরা আরো সেখানে বিভিন্ন ধরনের জলবায়ুগত পরিবর্তন বলো বা জলবায়ুগত বিভিন্ন ধরনের প্রক্রিয়া দেখতে পাই, বৃষ্টিপাত দেখতে পাই, সেখানে আমরা ক্ষয় ভবন দেখতে পাই, নগ্নি ভবন দেখতে পাই। এই বিভিন্ন ধরনের প্রক্রিয়াগুলো আমরা পরবর্তীতে আরো পড়বো। তো এই যে বিভিন্ন ধরনের প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো নিয়ে কিন্তু আলোচনা করে হচ্ছে প্রাকৃতিক ভূগোল। এখন দেখো, তাহলে প্রাকৃতিক ভূগোল আসলে আমাদের পৃথিবীর বা প্রাকৃতিক পরিবেশের কোন কোন অংশগুলো নিয়ে আলোচনা করে। সেটি হচ্ছে পৃথিবীর ভূমিরূপ, এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, জলবায়ু ইত্যাদি। তো পৃথিবীর ভূমিরূপ কি, এখানে কতগুলো ছবি দেখতে পাচ্ছি। এখানে মোটামুটি প্রাকৃতিক ভূগোলের যে যে বিষয়গুলো বা যে যে ক্ষেত্রগুলো, পৃথিবীর ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয় তার একটা সংক্ষিপ্ত চিত্র দেওয়া আছে। এখানে প্রাকৃতিক ভূগোলের আলোচনার ব্যাপারটি আরো বিস্তৃত, কিন্তু এখানে কিছু চিত্র দেওয়া আছে। যেমন এখানে হচ্ছে যে সমুদ্রের বিচ অর্থাৎ সমুদ্রের বিচের ছবি দেওয়া আছে, তারপরে এখানে হচ্ছে বনভূমির ছবি দেওয়া আছে, এখানে লেকের ছবি দেওয়া আছে, সাগরের ছবি দেওয়া আছে, পর্বতের ছবি দেওয়া আছে। তো এরকম বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলোর নিয়ে ভূগোল কিন্তু আলোচনা করে থাকে। এখন তোমরা যখন বললাম যে পৃথিবীর ভূমিরূপ, এই ভূমিরূপটি কি, এটি নিয়ে একটু পরে কথা বলছি যে পৃথিবীর ভূমিরূপ বলতে আসলে আমরা কি বোঝাই। তো মনে রাখবে যে একটা পৃথিবীর ভূমিরূপগুলো কিভাবে গঠিত হলো সেগুলো নিয়ে আলোচনা করে থাকে প্রাকৃতিক ভূগোল। একই সাথে আমাদের বায়ুমণ্ডল, আমাদের পৃথিবীতে একটা বায়ুমণ্ডল আছে, সেই বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করে থাকে। বায়ুমণ্ডলে ঘটা বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করে থাকে। মনে রাখবে, ভূগোল কখনোই শুধুমাত্র
কোনো জিনিসের সংজ্ঞা দেয়াতেই সীমাবদ্ধ থাকে না, বরঞ্চ সেই ব্যাপারটি বা সেই ঘটনাটি, সেই প্রপঞ্চটি কেন আসলে ঘটে থাকে সেটির কার্যকারণ, অর্থাৎ সেটি কারণ অনুসন্ধান করে হচ্ছে ভূগোল। এখন দেখো ভূগোল, তো প্রাকৃতিক ভূগোল কি এই ধরনের যে ফিচারগুলো আছে বা এই ধরনের যে জিনিসগুলো আছে, যেমন প্রাকৃতিক পৃথিবীর ভূমিরূপ, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, জলবায়ু, এগুলোর মধ্যকার প্রক্রিয়াগুলো নিয়ে কিন্তু হচ্ছে আমাদের প্রাকৃতিক ভূগোলে আলোচনা করা হয়ে থাকে। এখন আমরা যদি প্রাকৃতিক ভূগোলকে ভাগ করি, তাহলে প্রাকৃতিক ভূগোলকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারবো। তো তার কিছু ভাগ সম্পর্কে আমরা এখন জানবো। এখন দেখো বন্ধুরা, আমরা যদি প্রাকৃতিক ভূগোলের ভাগগুলো দেখি, এখানে কিছু ভাগের কথা বলা আছে, প্রাকৃতিক ভূগোলের ভাগ আরো আছে, এখানে কিছু কিছু ভাগের কথা আমরা বলে দিয়েছি। তো দেখো, ভূমিরূপ বিদ্যা, পৃথিবীর এইখানে যে ছবিটি দেখতে পাচ্ছ, দেখো এখানে একটা হচ্ছে পর্বত আছে, তার এই পর্বতটি কিন্তু একটা আগ্নেয় পর্বত, কারণ এখানে দেখো আগ্নেয়গিরি আছে। এখানে হচ্ছে আমরা একটা মালভূমি দেখতে পাচ্ছি, ওই একদম একদম পিছনে দেখো যেখানে আমি চিহ্নিত করলাম, সেই জায়গাটিতে আমরা হচ্ছে একটা পর্বতমালা দেখতে পাচ্ছি, এখানে একটা নদী দেখতে পাচ্ছি, এই নদীটি এসে আবার সাগরে মিলিত হয়েছে, তাই না? তাহলে আমাদের পৃথিবীর উপরে আমরা বিভিন্ন ধরনের আকৃতি দেখতে পাই। আমাদের যে পৃথিবীর ভূমিগুলো আছে সবগুলিকে একই রকম না। দেখো, পৃথিবীর ভূমি যদি যাই, কোথাও অনেক উঁচু, আবার কোথাও অনেক নিচু হয়ে গেছে, ঠিক আছে? আবার কিছু কিছু ভূমি আছে একদম নিচুও না, একদম উঁচু না, মাঝামাঝি অবস্থায় থাকে। তাহলে এই যে বিভিন্ন আকৃতির, বিভিন্ন ধরনের আমরা ভূমিরূপ দেখতে পাই, এই বিভিন্ন ধরনের আকৃতির যে আমরা আসলে পৃথিবী পৃষ্ঠের উপরে দেখতে পাই, সেই আকৃতিগুলোকে হচ্ছে আমরা ভূমিরূপ বলে থাকি। তো এই ভূমিরূপ নিয়ে আলোচনা করে থাকে ভূমিরূপ বিদ্যায়। এখন এই ভূমিরূপগুলো কিভাবে আসলে হলো, যেমন একটা পর্বত, এই পর্বতটি আসলে কিভাবে গঠিত হলো, এই পর্বতটির সৃষ্টি হলো আসলে কিভাবে। একটা মালভূমির কথা যদি বলি, মালভূমি কি, পর্বত কি, এগুলোর বিস্তারিত ব্যাখ্যা পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমরা আবার বলবো। যেমন একটা মালভূমি কিভাবে গঠিত হলো, একটা নদী কিভাবে আসলে শেষে গিয়ে সাগরের সাথে মেশে, সেটা কিভাবে উৎসমুখ থেকে সাগরের মোহনায় এসে মিলিত হয়, এই ব্যাপারগুলো, এই সকল প্রক্রিয়াগুলো কিন্তু ভূমিরূপ বিদ্যা আলোচনা করা হয়ে থাকে। একই সাথে পৃথিবীর আজ থেকে 1 লাখ বছর আগে বা আজ অতীতে পৃথিবীর ভূমিরূপ কেমন ছিল, এখন কিরকম আছে, ভবিষ্যতে কিরকম হবে, অর্থাৎ একটা ঐতিহাসিক পর্যালোচনাও কিন্তু ভূমিরূপ বিদ্যার মধ্যে করা হয়ে থাকে। তাহলে তোমরা বুঝতেই পারছো এই ভূমিরূপ বিদ্যার মধ্যে কত ধরনের জিনিসপত্র আলোচনা করা হয়ে থাকে, এবং এই ব্যাপারগুলো জানা কিন্তু খুবই প্রয়োজন। আমাদের বাস্তব জীবন থেকে শুরু করে আমাদের জীবনের প্রতিটি অংশে আমাদের এই ভূমিরূপ বিদ্যা সম্পর্কে একটা জ্ঞান কিন্তু রাখতে হবে। তো দেখো, জলবায়ু বিদ্যা কি, আগে তোমাদের জানতে হবে জলবায়ুটি কি। আসলে আমাদের যে আবহাওয়া আছে, আবহাওয়া সম্পর্কে তো আমরা জানি যে আমরা বৃষ্টিপাত দেখি, আমরা বায়ু প্রবাহ সম্পর্কে জানি, আমরা বাতাসের বায়ুর আর্দ্রতা দেখতে পাই। এই সব কিছুকে আমরা দৈনিক যখন হিসাব করব তখন সেটিকে আমরা বলে থাকি হচ্ছে আবহাওয়া। কিন্তু যখন এরকম আবহাওয়ার 30 বছরের আমরা রিডিং নিব বা 30 বছর যখন পরিমাপ নেওয়ার পর আমরা যখন সেটাকে 30 বছরের গড় করব, তখন সাধারণত 30 বছর আর কি, তো এই 30 বছর যখন গড় করব তখন সেটাকে আমরা জলবায়ু হিসাবে অভিহিত করে থাকি। তো এই জলবায়ু নিয়ে কিন্তু জলবায়ুবিদ্যা আলোচনা করে থাকে। আমাদের জলবায়ুর কি কি জিনিস দ্বারা প্রভাবিত হয়, অর্থাৎ কি কি ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হয়, অর্থাৎ জলবায়ু কিভাবে পরিবর্তিত হয়, স্থানের সাপেক্ষে জলবায়ু কিভাবে পরিবর্তিত হয়, সময়ের সাপেক্ষে জলবায়ু কিভাবে পরিবর্তিত হয়, পৃথিবীর কোথায় কোন ধরনের জলবায়ু আমরা দেখতে পাই, সেই জলবায়ুর সাথে সেই জলবায়ু ভূমিরূপকে কিভাবে আসলে প্রভাবিত করে। তাহলে দেখো, এই জলবায়ু বিদ্যার ভিতর কিন্তু এগুলো আলোচনা করা হয়ে থাকে। তাহলে এই যে শাখাগুলো কিন্তু আসলে একটা অপরটার সাথে অনেক বেশি ইন্টারকানেক্টেড, আন্তঃসম্পর্কযুক্ত। তো দেখো, জলবায়ুর মধ্যকার এই প্রক্রিয়াগুলো, জলবায়ুর এই বিস্তারগুলো, স্থানিক বিন্যাস এবং সময়ের সাপেক্ষে এটা পরিবর্তন, এগুলো নিয়ে কিন্তু জলবায়ু বিদ্যার মধ্যে আলোচনা করা হয়ে থাকে। এবং আমাদের বর্তমান পৃথিবীর একটা বড় সমস্যা হচ্ছে জলবায়ু পরিবর্তন, যেটা জলবায়ু পরিবর্তন কিন্তু পৃথিবীর শুরু থেকে জলবায়ু পরিবর্তন হচ্ছে। তোমাদের তাহলে মনে প্রশ্ন জাগতে পারে যে জলবায়ু যেহেতু পৃথিবীর শুরু থেকে পরিবর্তন হচ্ছে, তাহলে আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে এত বেশি মাথা কেন ঘামাচ্ছি? এই যে এত বেশি মাথা ঘামাচ্ছি তার কারণটা হচ্ছে যে বর্তমানে জলবায়ু যেভাবে পরিবর্তিত হচ্ছে এত দ্রুত কখনোই পরিবর্তিত হয়নি। তাই বর্তমানে জলবায়ু বিজ্ঞানীদের কাছে জলবায়ু পরিবর্তন একটা আশঙ্কার বিষয় হিসেবে দাঁড়িয়েছে। তো এই জলবায়ু
পরিবর্তন নিয়ে আলোচনা করে থাকি এবং ভবিষ্যতে আমরা এই ধারাটি চলতে থাকলে কি ধরনের জলবায়ুর মুখোমুখি পৃথিবী হবে সে সম্পর্কে একটা ধারণা কিন্তু জলবায়ু বিদ্যা দিয়ে থাকে। পরবর্তীতে আমরা যদি আসি যে ভূমিরূপ বিদ্যাটি দুঃখিত মৃত্তিকা ভূগোলটি আসলে কি। মৃত্তিকা ভূগোলে যদি আমরা যাই তাহলে দেখো মৃত্তিকা ভূগোলবিদ কি করে, আমরা জানি আমাদের পৃথিবী পৃষ্ঠ, আমাদের যে এই যে পৃথিবী পৃষ্ঠ এক সময় কিন্তু একদম উত্তপ্ত যে লাভা ছিল, একদম লাভার মতো ছিল, ঠিক লাভা ছিল, সেই লাভাটি আস্তে আস্তে ঠান্ডা হয় পুরোপুরি যে ঠান্ডা হয়ে যায় তা কিন্তু না, শুধুমাত্র উপরিভাগটুকু ঠান্ডা হয়ে কঠিন হয়ে যায়, জমাট হয়ে যায়, কিন্তু ভিতরে কিন্তু এখনো লাভা রয়েছে। তাহলে উপরিভাগটি যেটা কঠিন হয়ে যায় সেই কঠিন উপরিভাগ অর্থাৎ যে উপরিভাগের উপর আমরা মানুষ সহ অন্যান্য সকল জীব বসবাস করছি এটি হচ্ছে আমাদের অশ্বমণ্ডল বলে থাকি। তো এই যে অশ্বমণ্ডলের একটা বড় উপাদান হচ্ছে মৃত্তিকা বা মাটি। এই যে মাটির গুণাগুণ, মাটির বিন্যাস, পৃথিবীর কোন কোন অঞ্চলে আমরা কি ধরনের মাটি দেখতে পাই, মাটি কি কি উপাদান দিয়ে গঠিত, একটা মাটির কি কি উপাদান আমরা দেখতে পাই মাটির মধ্যকার, সব জায়গায় একরকম মাটি কিন্তু আমরা দেখতে পারবো না। যেমন আমি যদি ঢাকার কথা না যদি বলে, আমি যদি ধরো তুমি কুমিল্লায় শালবনে গেলে লাল মাটি দেখতে পাবে, ঠিক আছে। আর তুমি যদি বরিশালে যাও তাহলে তুমি কিন্তু সেই লাল মাটি দেখতে পাবে না। তাহলে এই যে মাটির তারতম্যটি হয়, এই তারতম্যটির সাথে কিন্তু জলবায়ুর একটা সম্পর্ক রয়েছে। তাহলে দেখো তো এই মাটির কেন এই ধরনের বিন্যাসটি আমরা দেখি বা এই ধরনের পরিবর্তনটি দেখি, এই জিনিসগুলো মাটির কিভাবে বন্টনটি হয়, মাটির উপর ভিত্তি করে অন্যান্য যে প্রক্রিয়াগুলো চলে এই প্রক্রিয়াগুলো নিয়ে কিন্তু আলোচনা করে থাকে মৃত্তিকা ভূগোলে। পরবর্তীতে আসো জীব ভূগোল আসলে কি। জীব ভূগোল আমাদের ভূপৃষ্ঠের এই পুরো যে ভূপৃষ্ঠ জুড়েই কিন্তু জীবরা বিস্তৃত, ঠিক আছে, কিন্তু সব জায়গায় কি একই রকমের জীব আমরা দেখতে পাই? একই রকমের জীব কিন্তু আমরা দেখতে পাই না। আমরা যদি সেই অস্ট্রেলিয়া যাই তাহলে আমরা অস্ট্রেলিয়াতে ক্যাঙ্গারুর সংখ্যা অনেক দেবো, কিন্তু আমরা কি বাংলাদেশে ক্যাঙ্গারু দেখতে পাই? আমরা দেখতে পাই না। আমরা সুন্দরবনে কিন্তু বাঘ দেখতে পাই, কিন্তু সুন্দরবনে কি আমরা সিংহ দেখতে পাই? সুন্দরবনে কিন্তু আমরা সিংহ দেখতে পাই না। আবার আমরা পোলার বা হচ্ছে মেরু ভাল্লুক সেই মেরু অঞ্চলে দেখতে পাই, পৃথিবীর একেবারে যে মেরু অঞ্চলটি সেই মেরু অঞ্চলে দেখতে পাই, কিন্তু আমরা সেটি কিন্তু ভারতে দেখতে পাই না। কেন দেখতে পাই না? তাহলে এই যে আবার এগুলো তো গেলো প্রাণীর কথা। আমি যদি উদ্ভিদের কথা বলি, আমি আমেরিকায় গেলে হয়তো বা রেডউড ট্রি দেখতে পারবো, কিন্তু আমি বাংলাদেশে কিন্তু রেডউড ট্রি দেখতে পাই? রেডউড ট্রি দেখতে পাই না। আমেরিকার যে ধরনের গাছগুলো খুব ভালো হবে বাংলাদেশে সেই ধরনের গাছগুলো কিন্তু ভালো হবে না। তা আবার আমি যদি বাংলাদেশের মধ্যেও কথা বলি, বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে তুমি যে ধরনের গাছপালা, যে ধরনের বনভূমি দেখতে পাবে, তুমি সে ধরনের বনভূমি কিন্তু বাংলাদেশের অন্যান্য পাহাড় ছাড়া অন্যান্য জায়গায় কিন্তু একই রকম দেখতে পারবে না। যেমন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে যদি তুমি যাও তাহলে সেখানে তুমি ম্যানগ্রোভ দেখতে পাবে। ম্যানগ্রোভ বনভূমি কিন্তু একদমই আলাদা পাহাড়ের বনভূমি থেকে। তাহলে দেখতেই পাচ্ছ যে আমরা পুরো পৃথিবীতে যদি দেখি যে প্রাণীর এবং উদ্ভিদের যে বিন্যাস এবং যে বন্টন, এই বন্টনটি কিন্তু অনেক বেশি পরিবর্তনশীল এবং পরিবর্তন হয় স্থানের সাপেক্ষে এবং সময় সাপেক্ষে পরিবর্তিত হয়। এক সময় ডাইনোসর ছিল, এখন ডাইনোসর নাই। তো দেখো এই যে ব্যাপারগুলো যে কোথায় কিরকম বিন্যাস রয়েছে প্রাণীর অর্থাৎ এবং উদ্ভিদের, এবং খুব যদি একেবারে এক অর্থে বলি তাহলে সেটা হচ্ছে জীবের বিন্যাস এবং বন্টন নিয়ে আলোচনা করে থাকে জীব ভূগোলে। এখন আরেকটা বড় অংশ সমুদ্রবিদ্যা। তো দেখো সমুদ্রবিদ্যা কি আলোচনা করা হয়ে থাকে, আমাদের পৃথিবীর 3/4 হচ্ছে অর্থাৎ 4 ভাগের 3 ভাগই কি বলতো সমুদ্র, 3/4 সমুদ্র, একটা বড় অংশ কিন্তু আমাদের সমুদ্র। তাহলে এই যে সমুদ্র বিভিন্ন মহাদেশের মধ্যে দিয়ে সমুদ্রের মাধ্যমে যে যোগাযোগ, সমুদ্র পৃষ্ঠের উত্থান হচ্ছে কিভাবে আমরা জানি, দিন দিন সমুদ্র পৃষ্ঠের উত্থান হচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে, বা আরো যদি স্পেসিফিক ভাবে বলতে চাই সেটি হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের কারণে। এই যে ব্যাপারগুলো, তারপর সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ কি, সমুদ্রে আমরা স্রোত দেখতে পাই, সমুদ্রের লবণাক্ততা দেখতে পাই, সব ধরনের সমুদ্রে একই ধরনের লবণাক্ততা আমরা দেখতে পাই না, সমুদ্রের গভীরতা, সমুদ্রের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের ভূমিরূপ আমরা দেখতে পাই সমুদ্রের তলদেশে, সেই ভূমিরূপগুলো নিয়ে আলোচনা, এই ধরনের সকল আলোচনা কিন্তু এই সমুদ্রবিদ্যায় আলোচনা করা হয়ে থাকে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রাকৃতিক ভূগোলের শাখাগুলো আমরা বড় বড় কতগুলো শাখা নিয়ে আলোচনা করলাম এবং সেই শাখাগুলোতে কি কি নিয়ে কথা বলা হয় সেগুলো নিয়ে আমরা জানলাম। এখন আমরা কথা বলবো হচ্ছে মানব ভূগোল নিয়ে। তো দেখো বন্ধুরা, মানব ভূগোল আসলে কি। মানব ভূগোল যখন তুমি কথাটি শুনছো তখনই বুঝে যাচ্ছ যে মানব ভূগোল আসলে কি নিয়ে কাজ করে। তাহলে মানুষ নিয়ে যেখানে অনেক বেশি আলোচনা হয়ে থাকে ভূগোলের যে অংশে, সেই জায়গাটিতে বা সেই বিষয়টিকে আমরা মানব ভূগোল হিসেবে অভিহিত করে থাকি। তাহলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশে মানুষ কিভাবে বাস করছে, কিভাবে জীবনযাত্রা নির্বাহ করছে, কেন
এভাবে জীবনযাত্রা নির্ভর করছে এগুলোর কার্যকারণ অনুসন্ধান করে। যেমন আমি যদি বলি যে তুমি যদি শহরে যাও, শহরে এক ধরনের তুমি এক ধরনের সেখানকার বাসস্থান বলো, সেখানে যদি অর্থনৈতিক কার্যাবলীগুলো দেখো, সেখানকার সবকিছু একরকমের হবে। সেখানকার কৃষি ব্যবস্থা, সাধারণত শহরে তুমি সেই ধরনের কৃষি ব্যবস্থা দেখবে না, তুমি গ্রামেই সাধারণত সব ধরনের কৃষি ব্যবস্থা দেখবে। তাহলে মানুষ কেন গ্রামে গিয়ে কৃষি ব্যবস্থাগুলো করলো, কেন শহরে কৃষি ব্যবস্থাগুলো করলো না, এই সব ব্যাপারগুলো। আবার তুমি দেখো, তুমি যদি পোলার অঞ্চলে যাও, অর্থাৎ আমাদের উত্তর মেরু দক্ষিণ মেরুতে যদি তুমি যাও, তাহলে সেই দেখবে উত্তর মেরু দক্ষিণ মেরুতে এস্কিমোরা যারা থাকে, সেই এস্কিমোরা বা অর্থাৎ মেরু অঞ্চলে যারা থাকে, সেই তাদের যে ঘর বাড়িগুলো থাকে, সেই ঘর বাড়িগুলো একরকমের হয়। আবার বাংলাদেশে যারা থাকে তাদের ঘর বাড়ি একরকমের হয়। এই যে মানুষের এক এক জায়গায় থাকার কারণে বিভিন্ন পরিবেশে সে তার জীবনযাত্রা যে ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, সেই ভিন্ন ভিন্ন হওয়ার কারণটি আসলে কি, কেন সে এইভাবে জীবনযাত্রা নির্বাহ করছে, এই সব কিছু নিয়ে যে বিষয়টা অনুসন্ধান করে, ভূগোলের যে অংশটা অনুসন্ধান করে, সেটিকে আমরা মানব ভূগোল হিসেবে অভিহিত করে থাকি। এখন আমরা মানব ভূগোলের কিছু শাখা নিয়ে আলোচনা করব। চলো বন্ধুরা, আমরা মানব ভূগোলের কিছু শাখা নিয়ে আলোচনা করি। তো দেখো, প্রথমেই যদি আমরা বলি যে জনসংখ্যা ভূগোলটি আসলে কি। দেখো, আমাদের পৃথিবীতে বর্তমানে প্রায় 750 কোটি, এটি আরো বাড়ছে, পরিবর্তনশীল এই সংখ্যাটি। 750 কোটি মানুষ বর্তমানে পৃথিবীতে রয়েছে। আজ থেকে 10 বছর আগে এত মানুষ ছিল না, বা এই সংখ্যা মানুষের ছিল না। আজ থেকে 1000 বছর আগেও এরকম মানুষ ছিল না। তার মানে জনসংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এবং সেটি পরিবর্তনশীল। তো দেখো, পৃথিবীর কোন অঞ্চলে জনসংখ্যা কিরকম, জনসংখ্যার প্রকৃতিটি কিরকম, জনসংখ্যা কিভাবে বাড়ছে, কোথায় জনসংখ্যার গতি বৃদ্ধি পাচ্ছে, কোথায় জনসংখ্যার গতি হ্রাস পাচ্ছে। যেমন জাপানে জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু কমছে। অপরদিকে তুমি ভারতের মতো কথা যদি বলো, বাংলাদেশের মতো যদি কথা বলো, সেসব জায়গায় জনসংখ্যা বৃদ্ধির হার একটা সময় পর্যন্ত কিন্তু বেড়েছে, বাংলাদেশে একটা সময় পর্যন্ত কিন্তু বেড়েছে। তো এই যে ব্যাপারগুলো আমরা দেখতে পাই, এগুলো কেন হয়? তারপর জনসংখ্যার যে বিন্যাস, এই বিন্যাসটি আসলে কিভাবে, এবং এই জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাসের কারণে বা জনসংখ্যার কারণে কি ধরনের এটি মানুষের জীবনের উপরে প্রভাব বিস্তার করে, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করে থাকে জনসংখ্যা ভূগোল। এখানে একটি মানচিত্র দেখতে পাচ্ছ। দেখো, এই যে মানচিত্র দেখতে পাচ্ছ, এখানে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব সম্পর্কে একটা ধারণা করা হচ্ছে। এখানে দেখো, এই যে একদম দক্ষিণ পূর্ব যে অঞ্চলটি রয়েছে, এই অঞ্চলে দেখো অনেকটা হালকা রং। তার মানে হালকা রং হওয়ার কারণ কি, এখানে জনসংখ্যা অনেক কম। এবং কেন এখানে জনসংখ্যা অনেক কম? কারণ এখানে হচ্ছে পাহাড়ি অঞ্চল বসবাসের জন্য ততটা বেশি উপযুক্ত না। এবং এই ততটা বেশি উপযুক্ত না হওয়ার কারণে সেইখানে জনসংখ্যা কিন্তু অনেক কম। এবং সেইখানে দেখো, আমরা মানচিত্রে সেটা রং করেছি হালকা। অপরদিকে এই যে ঢাকা, সেখানে দেখো অনেক গাঢ় রং আমরা দেখতে পাচ্ছি। আমি রংটি যদি একটু পরিবর্তন করে দেখাই আমার কলমের, এই যে দেখো, ঢাকার এইখানে যে অঞ্চলটি দেখতে পাচ্ছ, সেখানে দেখো একেবারে কি লাল হয়ে আছে। তার মানে এখানে কেন এত বেশি জনসংখ্যা? কারণ এটি হচ্ছে রাজধানী, এবং এই জায়গাটিতে অনেক বেশি নগরায়ন হচ্ছে, অনেক বেশি শিল্পায়ন হচ্ছে। এই অনেক বেশি শিল্পায়ন, নগরায়ন হওয়ার ফলে এই জায়গাটিতে জনসংখ্যা অনেক বেশি হচ্ছে। তাহলে বুঝতেই পারছো, জনসংখ্যা এই ব্যাপারগুলো নিয়ে, জনসংখ্যার এই পরিবর্তন, এগুলো ধারা নিয়ে আলোচনা করে থাকে জনসংখ্যা ভূগোল, ইংরেজিতে যেটাকে আমরা বলে থাকি পপুলেশন জিওগ্রাফি। পরবর্তীতে আমরা অর্থনীতিকে কাজে লাগিয়েও অর্থনৈতিক ভূগোল নামে একটি শাখার বিস্তার হয়েছে ভূগোলে। দেখো, একদম প্রথমে সেই আগের যুগে অর্থনৈতিক ভূগোলকে কাজে লাগিয়ে ফন্থুনেন নামক একজন বিজ্ঞানী, ফন্থুনেন নামক একজন ভূগোলবিদ, বা ভন্থুনেন অনেকে বলে থাকে, তিনি কি করেছেন, তিনি একটা মডেল দিয়েছিলেন। এখানে যে দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে ফন্থুনেনের মডেল। এই মডেলে তিনি দিয়েছিলেন যে একেবারে মাঝে সবসময় থাকবে হচ্ছে সেন্ট্রাল সিটি, এবং এরপর পরবর্তীতে হবে যে ফার্মিং এর জায়গাগুলো হতে হবে, বা ডেইরি প্রোডাক্টের জায়গাগুলো হতে হবে, তারপর হতে হবে তো তোমার ফরেস্ট এরিয়াগুলো, এরপর হতে হবে তোমার যে ফিল্ডের ক্রপগুলো, অর্থাৎ বিভিন্ন ধরনের শস্য তোমার লাগাতে হবে, এবং সবশেষে তোমার যে পশু লালন পালনের জন্য শহর থেকে সবচেয়ে দূরে করতে হবে। তাহলে শহর থেকে সবচেয়ে কাছে কেন আমার ডেইরি প্রোডাক্ট উৎপাদন করতে হবে? এই ধরনের কারণগুলো কিন্তু ওই সময় ভন্থুনেন তার যে মডেল বা তার যে থিওরি, সেটিতে কিন্তু সে দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে এরকম আরো অনেক মডেল এসেছে। তো দেখো, অর্থনৈতিক ভূগোলে আমাদের প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ কিন্তু অনেক ধরনের অর্থনৈতিক কার্যের সাথে লিপ্ত আছে।
এই যে অনেক ধরনের অর্থনৈতিক কার্যের সাথে লিপ্ত আছে, কি কি ধরনের অর্থনৈতিক কার্যাবলীর সাথে মানুষ লিপ্ত আছে সেগুলো আমরা পরবর্তীতে সামনের অধ্যায়গুলোতে গিয়ে আমরা জানবো। তো দেখো, এই ধরনের অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে তারপর মানুষ যে কৃষি কাজ করছে, গবাদি পশু পালন করছে, বনজ সম্পদ কোথায় হচ্ছে, এই যে ব্যাপারগুলো তুমি কোথায় আসলে তোমার তোমার যে ইন্ডাস্ট্রির ব্যাপার যদি বলি, তোমার দোকানটাও যদি বলি, তুমি সেটা কোথায় আসলে দিলে সবচেয়ে বেশি লাভবান হবে, এই সব কিছু নিয়ে আলোচনা করে থাকে অর্থনৈতিক ভূগোল। পরবর্তী যেটি, সেটি হচ্ছে আঞ্চলিক ভূগোল। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, আঞ্চলিক ভূগোল, ইংরেজিতে যেটাকে বলা হয় রিজিওনাল জিওগ্রাফি। তো দেখো, আমরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ভূপ্রকৃতি দেখতে পাই, বিভিন্ন ধরনের জলবায়ু দেখতে পাই, বিভিন্ন ধরনের উদ্ভিদ, জীবজন্তু, মানুষের জীবনধারাও কিন্তু বিভিন্ন ধরনের দেখতে পাই। এবং এই যে বিভিন্ন ধরনের মানুষ আমরা বিভিন্ন অঞ্চলে দেখতে পাই, এদের বৈশিষ্ট্য কিন্তু আলাদা আলাদা। যেমন আমরা আফ্রিকার অঞ্চলে সাধারণত নিগ্রয়েড যে রেস, সেই রেসের মানুষ আমরা দেখতে পাই। আবার ইউরোপের দিকে সাধারণত আমরা কি বলতো, আমরা ককেশয়েড মানুষ দেখতে পাই। আমরা চীনের দিকে, ইন্দোনেশিয়ার দিকে, থাইল্যান্ডের দিকে, জাপানের দিকে আমরা মূলত মঙ্গলয়েড ধরনের মানুষ দেখতে পাই। এই যে এক এক অঞ্চলে এক এক ধরনের মানুষ দেখতে পাই, তাদের বৈশিষ্ট্য এক এক রকমের হয়। এই ধরনের জিনিসগুলো অঞ্চল ভেদে যে ধরনের পরিবর্তনগুলো হয়, অঞ্চল ভেদে যে পরিবর্তনগুলো হচ্ছে, এই সব কিছু নিয়ে আলোচনা করে থাকে আঞ্চলিক ভূগোল। পরবর্তীতে আসো রাজনৈতিক ভূগোল। আমাদের বর্তমান পৃথিবীতে রাজনীতিতে ভূগোল জানাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। কেন দেখো, তোমার যে রাজনৈতিক বিবর্তনটি হচ্ছে, এটি স্থানের সাপেক্ষে কিভাবে হচ্ছে, রাজনৈতিক বিভাগ, পরিসীমা। দেখো, বাংলাদেশে বিভিন্ন, এখানে তো আসলে মানচিত্রটি দেওয়া আছে, আমরা বাংলাদেশে মানচিত্রটিকে ভাষা যে বড় বড় বিভাগ, সেই বিভাগ অনুযায়ী ভাগ করতে পারি, জেলা অনুযায়ী ভাগ করতে পারি, আমরা আমরা থানা অনুযায়ী ভাগ করতে পারি। এই ধরনের বিভাগগুলো কিন্তু আমার জানা দরকার। তোমার যে সংসদ নির্বাচনটি যখন হয়, তখন তুমি দেখবে বাংলাদেশের সংসদ নির্বাচনে 300টি সংসদীয় আসন রয়েছে। এটি কিন্তু দেখো, একটি স্থান সাপেক্ষে বাংলাদেশকে 300টি বড় বড় যে অঞ্চলে ভাগ করে এটিকে 300টি সংসদীয় আসন করা হয়েছে। তাই রাজনৈতিক ভূগোলও কিন্তু, অর্থাৎ রাজনীতিতেও ভূগোলের যে জায়গাটি, সেই জায়গাটি কিন্তু রয়েছে। পরবর্তীতে পরিবহন ভূগোল, ট্রান্সপোর্ট জিওগ্রাফি। সেই ট্রান্সপোর্ট জিওগ্রাফিতে আসলে কি নিয়ে আলোচনা করা হয়? দেখো, ট্রান্সপোর্ট জিওগ্রাফিতে যেটি নিয়ে আলোচনা করা হয়, বিভিন্ন ধরনের যে সরকারি বেসরকারি যাতায়াত ব্যবস্থা, মানুষের পণ্য এক স্থান থেকে আরেক স্থান থেকে যে বহন করা বা যে নিয়ে যাওয়া, নগরের কেন্দ্রীয় এলাকা, নগরের ব্যাপ্তি, একটা নগর কতটুকু পর্যন্ত হবে, এই সকল কিছু কিন্তু পরিবহন ভূগোলে, নগরের ব্যাপ্তি বলতে এই ব্যাপারগুলো পরিবহন ভূগোলে আলোচনা করা হয়ে থাকে। পরবর্তীতে আমরা যদি আসি, দুঃখিত, নগরের ব্যাপ্তি না, নগরের ভূগোলে আসবে। আমি পরিবহন ভূগোলটা আবার বলছি যে পণ্য এক স্থান থেকে অন্য স্থানে কিভাবে নিয়ে যাবে, সরকারি বেসরকারি যাতায়াত ব্যবস্থা। তুমি তোমার একটা দেশে বিভিন্ন ধরনের যাতায়াত ব্যবস্থা দেখতে পাও, যেমন নৌপথে যাতায়াত ব্যবস্থা হয়, তারপর সড়ক পথে যাতায়াত ব্যবস্থা হয়, তারপর রেল পথেও কিন্তু যাতায়াত ব্যবস্থা হয়। তো এই যাতায়াত ব্যবস্থাগুলো নিয়ে পরিবহন ভূগোল আলোচনা করে থাকে। তার মানে কোথায় কোন ধরনের পরিবহন তোমার দিলে সবচেয়ে বেশি ভালো হবে, সেগুলো নিয়ে আলোচনা করে থাকে পরিবহন ভূগোল। পরবর্তীতে সংখ্যাতাত্ত্বিক ভূগোল নিয়ে যদি আমি কথা বলি, সংখ্যাতাত্ত্বিক ভূগোল, এখানে বিভিন্ন ধরনের সংখ্যাতাত্ত্বিক কৌশল, মডেল, এই ধরনের জিনিসপত্র নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, তো দেখো, এটাকে আমরা ইংরেজিতে বলে থাকি কোয়ান্টিটেটিভ জিওগ্রাফি। পরবর্তীতে নগর ভূগোল কি? নগর ভূগোল যেটা বললাম যে একটা নগরের ব্যাপ্তি কতটুকু হবে, নগরের শ্রেণী বিভাগ, নগর এবং শহরের শ্রেণী বিভাগ, নগরের যে বস্তিগুলো, সেই বসতিগুলো, সেই সব কিছু নিয়ে আলোচনা করে থাকে নগর ভূগোলের মধ্যে। একদম সব শেষে, লাস্ট বাট নট দ্য লিস্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটি হচ্ছে কি দুর্যোগ ব্যবস্থাপনা। আমাদের বাংলাদেশে এটি খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র বাংলাদেশেই না, যে কোনো জায়গায় দুর্যোগ সম্পর্কে তোমার ধারণা থাকাটা খুবই বেশি দরকার। কারণ কি, প্রতিটা দেশে সাধারণত দুর্যোগ হয়, সেই দুর্যোগকে কিভাবে তুমি মোকাবেলা করবে, প্রতিরোধ করবে, সেই দুর্যোগ হলে পরে কিভাবে সেটা প্রশমন করবে, এই সব কিছু ব্যাপার এই দুর্যোগ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট আছে। তাহলে বুঝতেই পারছো যে ভূগোলে আসলে কতগুলো ভাগ আমরা দুটো বড় ভাগে দেখতে পাই। দুটো বড় ভাগে দেখার পর সেগুলো আসলে অনেকগুলো ভাগে বিভক্ত, কিন্তু এগুলো যত ভাগেই বিভক্ত হোক না কেন, সবগুলি আসলে একে অপরের সাথে অনেক বেশি আন্তঃসম্পর্কযুক্ত এবং পরিবেশের সাথে এগুলো অনেক বেশি জড়িত রয়েছে। ঠিক আছে, এই সব কিছু পরিবেশের সাথে একসাথে জড়িত রয়েছে বলে আমরা প্রাকৃতিক এবং সামাজিক উভয় পরিবেশই আমরা ভূগোল বিজ্ঞানে সমান গুরুত্ব বহন করে। আমাদের প্রাকৃতিক পরিবেশ যেটি, সামাজিক পরিবেশ যেটি,
কারণ সেটি যেহেতু এখন দুটি একে অপরকে প্রভাবিত করছে, তার জন্য আমরা এই দুটোই এখন ভূগোল বিজ্ঞানে পড়ে থাকি। তাহলে আমরা যে ভূগোলের যে আমরা যে শাখাগুলো, সেই শাখাগুলো আমরা বললাম। তো এখন যখন তোমাকে বললাম যে পরিবেশের প্রকারভেদ, আমরা দু ধরনের ওই যে পরিবেশ যে কথা বললাম যে সামাজিক পরিবেশ আর একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তোমার প্রাকৃতিক বা ভৌত জিনিসগুলো নিয়ে, বা যেমন জড় উপাদান, প্রকৃতির যে জড় উপাদান, জীব উপাদান, এগুলো নিয়ে যে পরিবেশ, সেগুলোকে আমরা প্রাকৃতিক পরিবেশ বলে থাকি, যেগুলো সম্পর্কে আগেও একবার বলেছিলাম প্রাকৃতিক, যখন আমরা পরিবেশটা আলোচনা করেছিলাম। অর্থাৎ সেখানে শুধু মাটি, পানি, বায়ু, উদ্ভিদ, পাহাড়, পর্বত, পশু পাখি, এগুলো নিয়ে, যেখানে মানুষ, অন্যান্য ক্ষুদ্র প্রাণী, অণুজীব, এগুলো নিয়ে যে আলোচনা করে থাকে সেগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। অপরদিকে বা সেগুলো হচ্ছে ফিজিক্যাল এনভায়রনমেন্ট, যেটাকে আমরা পি দিয়ে বললাম। পরবর্তীতে আর একটা হচ্ছে সোশ্যাল এনভায়রনমেন্ট, সামাজিক পরিবেশ, যেখানে মানুষের সামাজিক আচার আচরণ, উৎসব অনুষ্ঠান, নীতি রীতি, শিক্ষা, মূল্যবোধ, অর্থনীতি, সব কিছু নিয়ে আলোচনা, রাজনীতি, এগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। সেগুলোকে আমরা হচ্ছে সামাজিক পরিবেশ বলি। খুব বড় অর্থে প্রাকৃতিক পরিবেশে আলোচনা করে থাকে প্রাকৃতিক ভূগোল, আর মূলত সামাজিক পরিবেশে আলোচনা করে থাকে সামাজিক ভূগোল। তাহলে প্রাকৃতিক ভূগোল এবং সামাজিক ভূগোল এবং ভূগোলের শাখা সম্বন্ধে তোমাদের একটা ভালো রকম ধারণা হয়েছে বলে আশা করছি। এখন দেখো বন্ধুরা, তোমাদের জন্য ছোট্ট একটা কুইজ রয়েছে। কুইজটি কি, নিচের কোনটি মানব ভূগোলের শাখা? তোমরা ভিডিওটি 5 সেকেন্ড পজ করে তারপর উত্তরটি দাও। নিচের কোনটি মানব ভূগোলের শাখা? অপশন 1 সমুদ্রবিদ্যা, অপশন 2 দুর্যোগ ব্যবস্থাপনা, অপশন 3 মৃত্তিকা ভূগোল, অপশন 4 কোনোটি নয়। তোমরা 5 সেকেন্ড ভিডিওটি পজ করার পরে তারপর উত্তরটি দাও। অপশন 1, 2, 3, 4, 5। সঠিক উত্তর হচ্ছে মানব ভূগোলের শাখাটি হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা। তাও আশা করছি তোমরা সবাই সঠিক উত্তর দিতে পেরেছো। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।